জানিয়ে দিব পুরো সংবাদ। 2024 সালে এসব দেশের প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু এত সংখ্যক মানুষের কর্মসংস্থানে নেই তেমন পড়ার মতো বাজেট। যতটুকু আসে তা গ্রামীণ পর্যায় পর্যন্ত পৌঁছাতে মুখোমুখি হয় নানা প্রতিবন্ধকতার। কৃষি পণ্য বাজার থেকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পৌঁছাতে ফরিয়াদের হাত বদল হয় 2 থেকে 3 বার। এতে পণ্যের দাম যেমন বাড়ে, তেমনি কৃষি পণ্যের দাম পায় না কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক পর্যায়ে কৃষি লাভজনক না হলে কৃষিতে বিনিয়োগ আসবে না, তার সাথে আসবে না প্রযুক্তি না আসলে বাড়বে না উৎপাদন। তাই উৎপাদন বাড়াতে হবে, কৃষিতে বাজেট। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। অভিঘাত মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ জয় করে উৎপাদন ধরে রেখেছেন কৃষকরা। এর মধ্যে আরও এক চ্যালেঞ্জ এসেছে সামনে, তাপপ্রবাহ। এবছর তাপদাহে পুড়েছে সোনালী ফসল। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষির উপর ভরসা রাখতে চায় সরকার। চলতি বছরে মোট বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 5.74%, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের তুলনায় অর্ধেকেরও কম। জাতীয়ভাবে কৃষিতে যে বাজেট পাওয়ার কথা তা এখনো পাচ্ছে না বলে মনে করেন ইমেরিটাস অধ্যাপক ডক্টর এম.এ. সাত্তার মণ্ডল। কৃষি আমাকে ওইভাবে চট করে কোনো প্রবৃদ্ধি দেবে না, কৃষি দেবে আমার খাদ্য নিরাপত্তা। ওইখানেই আমাদের বক্তব্য, যে গ্রোথে প্রবৃদ্ধিতে আমাকে বড় ধরনের অবদান না দিলেও কিন্তু খাদ্য নিরাপত্তা, সার্বভৌমত্বর যেখানে প্রশ্ন, সেই বিচারে আমি মনে করি যে এখানে আরও বরাদ্দ আমাদের আসা দরকার। কৃষির সবচেয়ে বড় কথা হলো জীববৈজ্ঞানিক গবেষণা। এটা তো যন্ত্র দেওয়া হয় না, তার জন্য গবেষক তাদের ভেতরে আমাদের বিনিয়োগটা বাড়াইতে হবে, গবেষণার বরাদ্দটা বাড়াতে হবে। এ নিয়ে আমরা বারে বারে বলছি। আর অর্থনীতিবিদ এম.এ. আকাশের পরামর্শ, কৃষিতে বাজেটের অর্থ না কমিয়ে বাড়াতে হবে, কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের একটা ন্যায্য দাম দিতে হবে, না দিলে কিন্তু উৎপাদন বাড়বে না। উৎপাদন না বাড়লে মূল্যস্ফীতি আপনি আটকাতে পারবেন না। তাহলে দুটো সুপারিশ এবারের বাজেট সম্পর্কে আমার কৃষিখাতে। একটা হলো ভর্তুকি অব্যাহত রাখা আপেক্ষিকভাবে, পারলে চরম মাত্রায় বাড়ানো। আর দ্বিতীয় হলো মার্কেটিং অফ কৃষি এবং স্টোরেজ অফ কৃষিতে যেসব মধ্যস্বত্বভোগীরা আছে তাদের দৌরাত্ম্য কমানো। অবশ্য প্রস্তাবিত বাজেটে কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বিশ্ববাজারে জ্বালানি সহ খাদ্যপণ্য, সারের মূল্য এগুলো কমে আসার বিষয় আছে এবং খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা তো জানেন আমাদের বাংলাদেশি কৃষি ভিত্তিক অর্থনীতি, এবং কৃষিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। উন্নয়নে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রংপুর বিভাগ। কৃষি নির্ভর এই অঞ্চলে উন্নয়ন ব্যবধান কমিয়ে আনতে বিশেষ শিল্প কারখানা তৈরি ও ঋণ নীতি ঘোষণার পাশাপাশি বিভাগের 38 জন প্রতিনিধিকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান নাগরিক সমাজের। আসছে বাজেটে এর প্রতিফলন দেখতে চান তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর অঞ্চলে মোট জনসংখ্যার অর্ধেক অধিবাসী দরিদ্র, অথচ 2019 সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রংপুর বিভাগের 2 কোটি মানুষের জন্য বরাদ্দ ছিল 1%-এরও কম। মেগা প্রকল্প বাদ দিলে মাত্র 0.98% বরাদ্দ ছিল এখানে। অথচ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় পিছিয়ে পড়া অঞ্চলের প্রতি জোর দেয়া, আঞ্চলিক বৈষম্য দূর করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পৃথক বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। মাঝে মাঝে খুব আমি সমস্যার মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি, আমার রোজগারি হচ্ছে না। ইনকাম সোর্স আমার খুব অল্প হয়, যেমন ধরেন 400 টাকা বা 500 টাকা, 300 টাকা, এইভাবে আমি চলি। তারপরে অনেক কিস্তি মিস্তি আছে, এইভাবেই চলছে, হাজিরা দিয়ে চলে না। তারপরে এখন জীবন বাঁচার গেলে চলতে হবে, ওটা পরিশ্রম করে খাই যেতে হবে। দেশে সরকারি বেসরকারি মিলে 95টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন রয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে 34টি, চট্টগ্রাম বিভাগে 25টি, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগে 8টি করে, সিলেট বিভাগে 6টি আর রংপুর বিভাগে মাত্র 4টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন রয়েছে। শুধু সংখ্যায় নয়, এগুলোর বাস্তবায়নেও পিছিয়ে আছে। বৈষম্য দূর আর কর্মসংস্থান তৈরিতে আলাদা শিল্পনীতি করার দাবি ব্যবসায়ী নেতাদের। সেই কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমরা বলছিলাম রংপুর বিভাগের জন্য
একটি আলাদা শিল্পনীতি, আলাদা একটা কর নীতি, আলাদা একটা ঋণ নীতি ঘোষণা করা হোক, যাতে করে কর্পোরেট ব্যবসায়ীরা, বিদেশি ইনভেস্টররা, ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যবসায়ীরা যেন রংপুর বিভাগে শিল্প ব্যবসা বাণিজ্য করে। দেশের অন্যান্য অঞ্চলে শিল্প খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিনিয়োগে এসেছে ভারত, জাপান, চীন সহ অনেক দেশ থেকে। শুধু ভিন্ন চিত্র রংপুরে। তাই সুষম উন্নয়নের দাবি এই অঞ্চলের জনপ্রতিনিধিদের। বাংলাদেশের অন্য জেলার তুলনায় সব দিক দিয়ে পিছিয়ে আছি। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এখানে একাধিক ইকোনমিক জোন স্থাপন করে বেকার সমস্যা সমাধান করলে আমাদের এখানে আমরা পিছিয়ে পড়া এলাকা আমরা কিছুটা এগিয়ে যাব। রাজশাহী বিভাগের বরাদ্দ কত আর রংপুরের বিভাগের বরাদ্দ কত? রাজশাহী বিভাগের আয়তন কত, লোকসংখ্যা কত? রংপুর বিভাগের আয়তন এবং লোকসংখ্যা কত? পার্থক্যটা দেখবেন অনেক বেশি। তো এই পার্থক্য যতক্ষণ পর্যন্ত এই পার্থক্যগুলো আমরা ওভারকাম করতে পারি না, ততক্ষণ পর্যন্ত সুষম উন্নয়ন সম্ভব নয়। এই অঞ্চলের উন্নয়ন বৈষম্যের সমতা ফেরাতে সংসদ সদস্যদের সরকারের উচ্চ পর্যায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান নাগরিক সমাজের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের ঘোষিত প্রত্যয় স্কিমে যোগ দিতে চান না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তাদের দাবি, নতুন পেনশন ব্যবস্থায় বৈষম্যের শিকার হবেন তারা। এতে শিক্ষকতা পেশায় আসার আগ্রহ হারাবেন মেধাবীরা। আর জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, না বুঝেই বিরোধিতা করছেন শিক্ষক কর্মকর্তারা। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। 2023 সালে সরকারি চাকরিজীবী ছাড়া দেশের নাগরিকদের জন্য প্রগতি, সুরক্ষা এবং প্রবাস নামে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে সরকার, যা সেই সময় ব্যাপক আলোড়ন তোলে। চলতি বছরের মার্চে প্রত্যয় নামে আরও একটি স্কিম ঘোষণা করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, যার আওতায় আছে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তবে এর তীব্র বিরোধিতা করছেন সংশ্লিষ্টরা। এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তাদের অভিযোগ, এমন সিদ্ধান্তে উচ্চশিক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়বে। কর্মকর্তা, কর্মচারীরা বলছেন, সরকারের একটি বিশেষ গ্রুপ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা মেনে নেবেন না তারা। এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ এই পেনশন ব্যবস্থা মেনে নেবে না। বিদ্যমান সুবিধায় পারিবারিক পেনশন সুবিধা পেয়ে আসছি, সেই পেনশন সুবিধাকে কর্তন করে কেন আবার প্রত্যয় স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, এটা আমরা মানি না। শিক্ষকরা অভিযোগ করেন, এমন সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বৈষম্যের শিকার হবেন শিক্ষক, কর্মচারীরা। হঠাৎ করে খুবই অপ্রয়োজনীয়ভাবে এখানে কি প্রয়োজন ছিল? শিক্ষকদের কি কোনো দাবি ছিল যে আমাদেরকে আরও বেশি কিছু দেন? কোনো কিছু ছিল না। হঠাৎ একটা শান্ত পরিবেশে এ ধরনের একটা পদক্ষেপ নেওয়ার ফলে পুরো ব্যবস্থাটাই একটা বিতর্কিত অবস্থার দিকে চলে যাচ্ছে। কারণ এটা তো এখন নেগেটিভলি আলোচনা হচ্ছে। সেজন্য এটা আলাপ আলোচনা যত না হয়, এটাকে কারেকশন করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নামতে না হয় চূড়ান্ত পর্যায়ে, সেটাই আমরা আহ্বান করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। এই পেনশন স্কিমের ফলে শিক্ষকরা এক ধরনের অস্বস্তিতে আছেন, তাদের এক ধরনের ভাবনা ছিল চাওয়া পাওয়া বিষয়ে, সেই জায়গায় হয়তো কিছুটা পার্থক্য হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব মনে করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা স্কিম দেশের উচ্চশিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সে প্রত্যয়ের আওতায় এনেই ওনারা একটা নতুন স্কিম চালু করে দিয়েছে, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবে গ্রহণ করে নাই। সবগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে বসেই আমরা পরবর্তী পর্যায়ে কঠিন কর্মসূচি দেবো। আমাদের অস্তিত্বের ব্যাপার, যেখানে আমাদের সম্মানের ব্যাপার, আত্মমর্যাদার ব্যাপার, সেটার জন্য যা করা দরকার আমরা তাই করব। দাবি না মানলে ঈদের পর লাগাতার আন্দোলন এবং ক্লাস পরীক্ষা বর্জনের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা হাতে নেওয়া 25 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই সিন্ডিকেট 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। এতে জড়িয়ে যেতে পারেন প্রভাবশালীরাও। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই রেকর্ডিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার। আর একে নজিরবিহীন দুর্নীতি বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের বিশেষ রিপোর্ট।
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সরকারি খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ সিন্ডিকেট করে জনপ্রতি নেওয়া হয় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা করে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট এমন একটি অভিযোগ অনুসন্ধান করে। অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় সংস্থাটি। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক। মানি লন্ডারিং শাখার কর্মকর্তা মোহাম্মদ নুরি ইসলামকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে বিনিময় ইন্টারন্যাশনাল সহ কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ করে তথ্য চেয়েছেন। দুদকের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ন্ত্রণ করে 25টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বিনিময় ইন্টারন্যাশনালের মালিক MS ওভান। তিনি কুমিল্লা 14 গ্রাম উপজেলা চেয়ারম্যান। এই সিন্ডিকেটের মূল হোতা ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন। তাদের যোগসাজশে রিক্রুটিং এজেন্সি 12,000 কোটি টাকা হাতিয়ে নেয় বলে উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। শুধু ভিসা দিয়ে বাড়তি টাকা নেয় সেটি নয়, এজেন্সির মালিকরা নিজেরা মেডিকেল সেন্টার খুলে স্বাস্থ্য পরীক্ষার নামেও শ্রমিকদের কাছ থেকে নেয় মোটা অঙ্কের টাকা। নানা অজুহাতে বারবার করানো হয় মেডিকেল টেস্ট। যতবার চেক আপ করা হয় ততবার টাকা দিতে হয় মালয়েশিয়াগামী শ্রমিকদের। বিনিময় ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব মেডিকেল সেন্টার গফিলি মেডিকেল সেন্টারের মাধ্যমে 250 থেকে 300 ব্যক্তির মেডিকেল চেক আপ করে। এজন্য প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় 12,000 টাকা করে। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের নাম হচ্ছে মিম মেডিকেল সেন্টার। এই প্রতিষ্ঠানও জনপ্রতি 10 থেকে 12,000 টাকা নেয় স্বাস্থ্য পরীক্ষায়। মনে করেন কন্টাকে করলে মনে করেন 30,000 টাকা সম্পূর্ণ লইয়ে। যারা সিন্ডিকেট করে শ্রমিকদের বিদেশ পাঠানোর সময় অতিরিক্ত টাকা নেয় তাদের প্রতারক আখ্যায়িত করেন বাইরা মহাসচিব। তিনি বলেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ব্যাপারে মন্ত্রণালয় অভিযোগ দিলে মন্ত্রণালয় তার ব্যাপারে ব্যবস্থা নেবে। তো এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। এই এজেন্টগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, মানে কেন তারা অগ্রিম টাকা নিচ্ছে, উদাহরণস্বরূপ টাকা দিচ্ছে অভিবাসন কর্মী কিন্তু তারপরেও তারা ভিসাও পাচ্ছে না, যেতেও পারছে না, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমরা দেখতে পাই না। মূলত তারা মার্কেটটা নিয়ন্ত্রণ করে সেই কারণে। সম্প্রতি আরও কয়েকটি প্রতিষ্ঠান জনবল পাঠানোর নামে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে সরাসরি জড়িত ফেনীর এমপি মাসুদউদ্দিন চৌধুরী, এমপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রীর প্রতিষ্ঠানও। দুদকের অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের নামেও উঠে আসতে পারে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালে বাঘের হাতে নষ্ট হয়েছে সুপেয় পানির উৎস। বরিশালে সবজির ক্ষেত নষ্ট হয়ে কৃষকের মাথায় হাত। পুলিশের সর্বোচ্চ পদে চাকরিরত অবস্থায় বেসরকারি চাকরিজীবী হিসেবে করিয়েছেন পাসপোর্ট। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে বিদেশে বসবাসের জন্য এমন জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন দুদক ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা নিয়েও। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। পাসপোর্টটি আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। পাসপোর্টটি নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত, অথচ পাসপোর্টে পরিচয় ব্যবহার করেছেন প্রাইভেট সার্ভিস। পুলিশের প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন, এই নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য মেলেনি। সূত্র বলছে, নবায়নের সময় পাসপোর্ট অধিদপ্তর ভুল তথ্যের কথা জানিয়ে র্যাব সদর দপ্তরে চিঠি পাঠালেও প্রভাব খাটিয়ে সেটি করে নেন র্যাবের তৎকালীন মহাপরিচালক। একের পর এক অবৈধ সম্পদের খবর প্রকাশ্যে আসার পর আপনজনেরাও এখন পর বেনজির আহমেদের। যাকে প্রতিবেশী হিসেবে পেয়ে গর্ব করতেন প্রতিবেশীরা, তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে এখন বাসায় টানিয়ে রাখতে হচ্ছে এমন সাইনবোর্ড। নিরাপত্তা রক্ষীকারীরাও বিরক্ত সাবেক আইজিপির উপর। জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির ঘটনাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজির আহমেদের পরিণতি বড় বার্তা বলেও মনে করছেন তারা। শুধুমাত্র এখানে যিনি জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে পাসপোর্ট ইস্যু করিয়েছেন, তিনি ক্ষমতার ব্যবহার করেছেন ব্যক্তি হিসেবে তিনি এবং তার দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে র্যাব এবং পুলিশ কর্মকর্তা, তার যে ক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, যেটার মধ্যে আবার রাজনৈতিক যোগসাজশ ছিল, সেটা তথ্য কেউ অস্বীকার করতে পারবে না, সমর্থন ছিল, সেই দুইটার সংমিশ্রণে যে ক্ষমতা, সেটাকে অপব্যবহার করে তিনি বিভিন্ন অপরাধ করেছেন, সেটার চিত্র ব্যাপক আলোচিত। অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে, তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না, এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা, যেটি বললাম যে বুদ্ধিমান, সতর্ক, তাদের জন্য এটা মেসেজ যে না, এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। চাকরিরত থাকা অবস্থায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট এবং সম্পদের এমন পাহাড় গড়া নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন, জানালেন আইনজীবী খুরশিদ আলম খান। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বেনজির ও তার পরিবার দুদকে না এলে আইন নিজস্ব গতিতে চলবে। আর বেনজির আহমেদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, মামলা হলে আইনিভাবে মোকাবেলা করা হবে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। হালের টক অব দ্য টাউন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। গণমাধ্যমে বেনজিরের দুর্নীতির সংবাদের পর অনুসন্ধানের জন্য কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলমান অবস্থায় আদালত থেকে তার সম্পত্তি ক্রোকের আদেশ আসে। এমন পরিস্থিতিতে বেনজির দেশ ত্যাগ করেছে এমন আলোচনা থাকলেও তা নিশ্চিত নন সরকারের মন্ত্রীরা। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে, আমাকে জেনে কথা বলতে হবে। এই অবস্থায় অনুসন্ধান থেমে যাবে কিনা এমন প্রশ্ন ছিল দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খানের কাছে। জানান, অনুসন্ধান চলবে নিজ গতিতে। এতে তথ্য প্রমাণ মিললেই বেনজিরের বিরুদ্ধে মামলা করবে দুদক। কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কার্য চালিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে অনুসন্ধান কার্য শেষে অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল করবে। অনুসন্ধান রিপোর্ট দাখিল করার পরে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কিনা। সেটা কিন্তু কমিশনের দায়িত্ব। তবে এই আইনজীবী এখনো আশাবাদী 6 ও 9 জুন দুদকে আসবে বেনজির এবং তার পরিবার। না এলে আইন অনুযায়ী চলবে প্রক্রিয়া। আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব বেনজির আহমেদ এবং তার পরিবারবর্গ 6 তারিখ এবং 9 তারিখ হাজির হবেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। যদি উনি না আসে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। আর বেনজির আহমেদের আইনজীবী জানান, মামলা হলে অবশ্যই উচ্চ আদালতে যাবেন তারা। বেনজির আহমেদ শুধু আইনজীবী হিসেবেই না, ওনার সাথে আমার যোগাযোগ ছিল। যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই। সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসাবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। এখন এটা উনি ওনার মতো করে কন্টেস্ট ডেফিনেটলি করবেন। সাবেক আইজিপির বর্তমান অবস্থা নিয়ে কোনো তথ্য নেই বলেও জানান এই আইনজীবী। আমি জানি না উনি কোথায় আছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটে নষ্ট হয়েছে অসংখ্য পানির উৎস। সুপেয় পানির উৎস প্লাবিত হয়েছে লবণাক্ত পানিতে। এতে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য চরম সুপেয় পানির সংকটে পড়েছেন উপকূলবাসী। বাধ্য হয়ে অনেকে উপকূলে নোঙর করা জাহাজ থেকে পানি সংগ্রহ করে পান করছেন। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগ থেকেই জোয়ারের পানিতে প্লাবিত হয় নদী বেষ্টিত মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন। ঝড়ের রাতে পুরো ইউনিয়ন ডুবে যায় কেওড়া, মানিক ও পানগুছি নদী থেকে আসা জলোচ্ছ্বাসের পানিতে।
সবচেয়ে বেশি পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে ঘষিয়াখালী গ্রামে। সুপেয় পানির একমাত্র উৎস জেলা পরিষদের পুকুরে ঢুকে পড়ে লবণ পানি। ঝড়ের ৮ দিনেও পুকুরের পাড় মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে চরম বিপাকে স্থানীয়রা। বন্যায় এই পুকুর ডুবে যাওয়ায় আমাদের এই পানিটা লবণ হয়ে গেছে, আমরা এখন খুব কষ্টে আছি। আমরা এই বাজার পুষ্করিণীতে পানিটা ব্যবহার করতাম, খাইতাম। তো এই বন্যার কারণে 2-3 জায়গায় ভেঙে গেছে, আমাকে এখন খাবার পানির অনেক সংকট। কয়দিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে তার জন্য ওই লবণ পানিতে আমাকে যে একটা পুকুর ছিল ওইটা ভেঙে গেছে। পরে আমাকে পানি জাহাজ থেকে এনে তারপর মনে করেন ব্যবহার করার আগে রান্নার জন্য বা খাওয়ার জন্য। ঘষিয়াখালী গ্রামের পাশে আন্তর্জাতিক নৌ রুট ঘষিয়াখালী চ্যানেল। জীবন বাঁচাতে এই রুটে চলাচলকারী জাহাজগুলোর মাস্টার নাবিকদের অনুরোধ করে পানি সংগ্রহ করছে গ্রামবাসী, যা অপরিশোধিত হওয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। আমরা যখন জাহাজ নিয়ে ঢাকার থেকে এদিকে আসি তখন আমরা মেঘনার থেকে বেশি পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে মিষ্টি পানি নিয়ে আসি। মিষ্টি পানি নিয়ে এসে এখানে যখন আমরা সিলিং মিস করি অনেক সময় দেখা গেছে আমরা এখানে লোকজন আসলে আমরা এদেরকে পানি দিয়ে যাই। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে দুর্গত এলাকায় দৈনিক 5 থেকে 6 হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঘষিয়াখালী এলাকায় পৌঁছায়নি এ পানি। এই উপদ্রুত অঞ্চলে যে সমস্ত পানির উৎস বিদ্যমান আছে সেগুলো যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মেরামত বা সংস্কারের আওতায় এনে এবং আলাদা কোনো প্রযুক্তির মাধ্যমে সেখানে সুপেয় পানির সংস্থান করা যায় কিনা সে বিষয়ে আমাদের পর্যালোচনা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমালে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নলকূপ, রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক, পিএসএফ ও পুকুর সহ বিভিন্ন ধরনের 20,226টি সুপেয় পানির উৎস। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে ক্ষত। ঝড়ের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশালের কৃষি ক্ষেত্র। চলতি মৌসুমে রোপিত সবজি নষ্ট হওয়ায় শত শত কোটি টাকার ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা। তবে সরকারি কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তায় নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সির পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বড় বিপর্যয় নামে উপকূলীয় অঞ্চলের কৃষিখাতে। বিশেষ করে তীব্র বাতাসের বেগে ক্ষতিগ্রস্ত হয় বরিশালের বিভিন্ন এলাকার শাকসবজির ক্ষেত। এছাড়া ঝড় পরবর্তী জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে যায় বীজতলা। জমে থাকা পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, নষ্ট হয়েছে কোটি টাকার শস্য। এর মধ্যে রয়েছে পেঁপে, কুমড়া, লাউ, শসা, বেগুন, ডাল সহ নানা পদের বীজ। আমার এখানে প্রচুর পেঁপে চারা উৎপন্ন ছিল, যেগুলো আমি আপনার ডেলিভারি দেবার সময়ের 2-3 দিন পরে দিতাম। এই সময়টা এই ঝড়টা আসলো, এসে আমার প্রায় 40,000 চারা নষ্ট হয়ে গেছে। আমার বিভিন্ন সবজি, মুগ ডাল এবং বিভিন্ন ধরনের ফসল আদি যে গেছে তাতে প্রায় 50-60 হাজার টাকার আমার লস হয়েছে। সাথে পুকুরের মাছ, 2টা পুকুরের মাছও নষ্ট হয়েছে। জেলার 10 উপজেলার ক্ষতিগ্রস্ত চাষি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ঝড় পরবর্তী শুনানির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গণশুনানির মাধ্যমে এই আমাদের জাত এবং প্রযুক্তি সম্পর্কে ওনারা যে কোনো অভিযোগ করতে পারে এবং সরাসরি আমাদের সেইগুলো আমরা সমাধান দিয়ে থাকি। এর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হয়। যেসব মাঠের বীজ নষ্ট হয়েছে সেখানে দ্রুত মৌসুমী সবজির বীজ সরবরাহ ও ফলনের সরকারি সহায়তার কথা জানান BARI এর কর্মকর্তা। এই দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক যখনই সুবিধা কোনো কৃষক আসবে তাকে সার্বিকভাবে যাতে আমরা সেবা দিতে পারি, বীজ সহায়তা হোক বা পরামর্শ সহায়তা, সে ব্যাপারে আমার নির্দেশনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কৃষিক্ষেত্রে প্রায় 508 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার 2/3 বিভিন্ন ধরনের শাকসবজি ও বীজতলার। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের দেয়া 184 রানের টার্গেটে ব্যাটিং উগান্ডা। রাতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, সেখানে নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীতলার ভাই ভাই টি স্টোরে মেলে 1 টাকার চা পেঁয়াজু। সুস্বাদু চা পেঁয়াজু খেতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন দোকানটিতে। দাম কম হলেও গুণগত মান ঠিক রাখেন বলে জানায় দোকানটির স্বত্বাধিকারী।
নীলফামারী প্রতিনিধি রাশিদুল ইসলামের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন নাইমুল হাসিব। 1 টাকায় চা আর 1 টাকায় পেঁয়াজু, খানিকটা অবাক লাগার মতোই। তবে ভাই ভাই টি স্টোর গেলেই মিলবে 1 টাকার চা পেঁয়াজু। ব্যতিক্রমী এই দোকানটির দেখা মিলেছে নীলফামারীর সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীতলা বাজারে। স্টোরটিতে গেলে দেখা যায় স্বত্বাধিকারী আপন আহমেদ বসে পেঁয়াজু তৈরি করছেন। সেখানে থাকা কাঠের তৈরি কয়েকটি বেঞ্চে বসে অনেকেই সুস্বাদু পেঁয়াজু খাচ্ছেন। বর্তমান বাজারে প্রতি পিস পেঁয়াজু ও 1 কাপ চা 5 টাকার কমে কোথাও বিক্রি হয় না, কিন্তু আপন আহমেদ তার ব্যতিক্রম। শুধু তার গ্রামের মানুষই নয়, বিকেল হলেই কম দামে সুস্বাদু চা পেঁয়াজু খেতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন তার দোকানে। দাম কম হলেও তার দোকানের চা ও পেঁয়াজু খুবই সুস্বাদু বলে জানান ক্রেতারা। আমি প্রতিদিন এখানে আসি শুধু চা আর একটা পেঁয়াজুর জন্য। 1 টাকা মূল্য। অনেক বাজারে 5 টাকা পেঁয়াজু খেতে হয়, 5 টাকা চা খেতে হয়, কিন্তু এখানে 1 টাকা চা খাই, 1 টাকা পেঁয়াজু পাই, আমরা অনেক খুশি। দোকানটিতে প্রতিদিন 20 কেজি ডালের পেঁয়াজু বিক্রি হয়। ব্যবসার পুঁজি কম হওয়ায় 1 লাখ টাকার ঋণ নিয়েছেন মালিক আপন। দিনে 7 থেকে 8 হাজার টাকার মতো বেচা বিক্রি হয়। এ থেকে যা লাভ হয় তা দিয়ে ঋণের কিস্তি, সংসার ও 2 ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালান তিনি। কোনো মাধ্যম থেকে আর্থিক সহযোগিতা পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সারা জীবন 1 টাকায় চা পেঁয়াজু বিক্রি করবেন বলে জানান আপন আহমেদ। 1995 সাল থেকে শুরু করেছি, মোটামুটি 29 বছর রানিং। বর্তমান যে বাজারে উদ্যোগতি এখন টিকে থাকাই সম্ভব নয়, তারপরেও আশা করি যে যতদিন শারীরিক পরিস্থিতি ভালো থাকবে আমি চালিয়ে নিয়ে যাব। সকালে নিজের কৃষি জমিতে কাজ করে বিকেলে দোকানে কার্যক্রম শুরু হয়। বেচা বিক্রি চলে রাত 10টা পর্যন্ত। এভাবেই আপন আহমেদ চালিয়ে আসছেন টানা 2 যুগের বেশি সময় ধরে। দাম কম রাখলেও গুণমানে কোনো আপোষ করেননি। 2023 সালে জেলার শ্রেষ্ঠ খাদ্য ব্যবসায়ী হিসেবে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ CRB কনজিউমার অ্যাওয়ার্ড পান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ভারতে 18তম লোকসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফল ঘোষণা হবে আজ। ভোট গণনা শুরু হবে স্থানীয় সময় সকাল 8টায়। ফলে আজই জানা যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী থাকছেন নাকি রাহুল গান্ধীর কংগ্রেসের কেউ বসবেন মসনদে। 7 ধাপে এবারের নির্বাচনে 543টি আসনে ভোট দিয়েছেন দেশটির 64 কোটি 20 লাখ ভোটার। সরকার গঠনের জন্য পেতে হবে কমপক্ষে 272 আসন। এদিকে ফল ঘোষণার আগে বুথ ফেরত জরিপকে ঘিরে চলছে তুমুল তর্ক বিতর্ক। বুথ ফেরত জরিপ বলছে নরেন্দ্র মোদীর বিজেপি আবারও আসছে ক্ষমতায়, আর মোদী তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে ভুয়া বলে দাবি করছে। ফল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ভারত জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা। আবারও ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। সবগুলো জরিপে ধারে কাছে নেই বিরোধী দল, তাই মহা ধুমধামে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। বিভিন্ন সূত্র বলছে ইতোমধ্যে সরকার গঠনের পাশাপাশি নেওয়া হচ্ছে শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। মোদির 45 ঘন্টার ধ্যানেই কি সব হিসেব নিকেশ বদলে দিল? লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেন তিনি। নির্বাচনের সব খবর ছাপিয়ে সবার চোখ যায় তার এই ধ্যানের দিকেই। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে তার এই ছবি। ভোট শেষ, চোখও খোলেন প্রধানমন্ত্রী মোদী। যত আলোচনা তার এই ধ্যান নিয়েই। ভোট ফেরত জরিপে দেখা গেছে মোদী ম্যাজিকে সবকিছুই লন্ডভন্ড। এনডিএ জোট যেখানে 350-র বেশি আসন পেতে যাচ্ছে, এমনই আভাস দিয়েছে জরিপ। বিজেপির নেতারাও জোর দিয়ে বলছেন এবারও তারাই ক্ষমতায় আসছেন। কয়েকটি জরিপে দেখা গেছে 2019-এর নির্বাচনের চেয়ে এবারও আরও ভালো ফল করবে দলটি। যেই কথা সেই কাজ। 4 তারিখ ফল ঘোষণার দিন নির্ধারণ থাকলেও তার আগেই বিজয় উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিজেপির সমর্থকরা। চলছে আনুষ্ঠানিক শপথ গ্রহণেরও প্রস্তুতি। বোঝাই যাচ্ছে কতটা আত্মবিশ্বাসী দলটি। নতুন সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানস্থল সাজানোর পাশাপাশি প্রয়োজনীয় জিনিস আনতে গত 28 মে রাষ্ট্রপতির সচিবালয় একটি দরপত্র আহ্বান করে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি গত সপ্তাহেই শুরু হয়ে গেছে। বড় একটি রাজনৈতিক অনুষ্ঠানেরও আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিজেপি, যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হতে পারে।
লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের লোকসভা নির্বাচনের পরও পশ্চিমবঙ্গে থামছেই না সহিংসতা। রাজ্য বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সহিংসতায় বাড়ছে প্রাণহানি। থমথমে পরিস্থিতি বিভিন্ন জেলায়। এদিকে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির বড় জয়ের আভাসকে প্রধানমন্ত্রীর মোদীর সাজানো নাটক বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। লোকসভার ভোট শেষ, অথচ থেমে নেই সংঘর্ষ। ভোট পরবর্তী সহিংসতায় রণক্ষেত্র ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গত শনিবার লোকসভার সপ্তম ও শেষ দফার ভোটের দিন থেকেই সহিংসতায় জড়ায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। রোববার সন্ধ্যায় নদিয়া জেলায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেছে এক বিজেপি কর্মীর। প্রতিবাদে তৃণমূলকে দায়ী করে রাজপথে বিক্ষোভে নামেন সমর্থকরা। তার লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিচারের দাবি তোলেন তারা। খেয়েছিল চায়ের দোকানে সব ওই 8 দোকানওয়ালা থাকে বলি গেল পুলিশ যে এর মার্ডার হবে। কয়েকদিন আগে এসে দোকানগুলো বাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে, আমাকে কিছু বলে নেই। আমার দোকানটা বন্ধ করতে বলেনি পুলিশে, অন্য বাকিগুলো বন্ধ করতে বলে গেছে পুলিশ। রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত রাজ্যের আরো কয়েক জায়গা। কারণ হিসেবে ক্ষমতাসীন বিজেপির দাবি, বুথ ফেরত জরিপে রাজ্য তৃণমূলের পরাজয় স্পষ্ট, যা মেনে নিতে পারছে না তৃণমূল। তাই বিজেপি সমর্থকদের উপর হামলা হচ্ছে। সহিংসতার ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিয়েছেন ক্রস ফায়ারের হুমকি। আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। বুথ ফেরত জরিপ বলছে 350-র বেশি আসনে ভূমিধস জয় পেতে যাচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জোট এনডিএ। পশ্চিমবঙ্গেও মমতার তৃণমূল কংগ্রেসকে এবার ছাপিয়ে যাচ্ছে বিজেপি। যদিও এসব সমীক্ষাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। লোকসভা নির্বাচনের আগে দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে নাটক কম করেনি মোদী সরকার। দুর্নীতির মামলায় ভোটের মাঝেই জামিনে মুক্তি পেলেও আবার কারাগারে যেতে হলো তাকে। শনিবার ভারতের শীর্ষ আদালতে কেজরিওয়াল জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এ নিয়ে কেজরিওয়াল বলেন, একনায়কতন্ত্র শাসনের বিরুদ্ধে আওয়াজ তোলায় আজ কারাগারে তিনি। आपके पास उसके खिलाफ कोई रिकवरी नहीं है, फिर आपने उसको गिरफ्तार कैसे कर रखा है? রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।